একটি ফকির ছিল যার নাম হাসান। ওনার একটি অনেক সুন্দর বাচ্চা ছিল, আর ওই বাচ্চাটি অনেক বুদ্ধিমান ছিল। বাচ্চাটির মিষ্টি কথা, সুন্দর হাসি ও সুন্দর ব্যবহারের কারণে সারা গ্রামের লোক বাচ্চাটিকে ভালোবাসত। হাসান ওনার বাচ্চাকে অনেক বেশি ভালোবাসত। কিন্তু একদিন হঠাৎ করে একটি রোগের কারণে বাচ্চাটি মারা যায়। অনেক কম বয়স ছিল বাচ্চাটার, 8 থেকে 10 বছর হবে। ওই বাচ্চাটির হঠাৎ করে মৃত্যুর কথা শুনে গ্রামের সমস্ত লোক দুঃখী হয়ে যায়। গ্রামের সমস্ত লোক ওই বাচ্চাটিকে শেষ বিদায় দেবার জন্য এক জায়গায় আসে। সবার চোখে জল ছিল, গ্রামের সমস্ত লোক কান্না করছিল। হাসান তার বাচ্চার চেহারার দিকে একভাবে অনেকক্ষণ তাকিয়ে আছে, কিন্তু হাসানের চোখে এক ফোঁটা জল আসেনি, বরং হাসান হাসা শুরু করে। লোক বিশ্বাসই করতে পারছিল না যে হাসান হাসছে। তাই গ্রামের লোক জিজ্ঞেস করে, তুমি কি পাগল হয়ে গেছো? মনে হয় তুমি অনেক বড় আঘাত পেয়েছ। এরপর হাসান বলে, আমি কোনো আঘাত পাইনি, আমি অনেক দুঃখী, আমার অনেক কষ্ট হচ্ছে। এটা আমার একমাত্র সন্তান ছিল, আমি একে অনেক বেশি ভালোবাসতাম, আমি অনেক দুঃখী হয়েছি। কিন্তু তারপরেই আমার মনে আসে, যখন এই বাচ্চাটা আমার কাছে ছিল না তখনও আমি খুশিতে ছিলাম, আমি একা ছিলাম, এই বাচ্চাটা আমার সাথে ছিল না, আর এর প্রতি কোনো ভালোবাসাও ছিল না। আর যখনই আমার কাছে ছিল না তখন আমি একে মনেও করিনি। এখন সে আবার চলে গেছে, এখন সে আবার আমার কাছে নেই, আমি আবার আগের মতো হয়ে গেছি। যেন কেউ আমার একটি স্বপ্ন পূর্ণ করে দিয়েছে, বাবা হবার স্বপ্ন। যে আমাকে বাচ্চা দিয়েছিল সেই আজ ফিরিয়ে নিয়েছে। আমি কে এটা বলার যে তিনি ঠিক করেননি? গ্রামের লোক জিজ্ঞেস করে, কিন্তু তুমি হাসছো কেন? এরপর ফকির বলে, আমি শুকরিয়া জানাচ্ছি, আমি ওনাকে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাকে বাচ্চাটা দিয়েছিলেন। আমি শুকরিয়া জানাচ্ছি আমার সন্তানকে, যে আমার সাথে এতগুলো বছর থেকেছে, আমাকে এতটা হাসিয়েছে, আমাকে এত বেশি আনন্দ দিয়েছে। আমরা দুজনে অনেকগুলো বছর একে অপরকে আনন্দ দিয়েছি, আর ও আমাকে যত খুশি দিয়েছে, আমাকে বাবা হবার সৌভাগ্য দিয়েছে, এই সব কিছুর জন্য আমি ওকে ধন্যবাদ জানাই। যখন আমরা দুজনের সাথে ছিলাম তখন আমরা অনেক খুশিতে ছিলাম, আর আজ যখন ও চলে যাচ্ছে তাহলে আমি তাকে দুঃখী হয়ে কি করে বিদায় জানাবো? আর এই কারণেই আমি হাসছি। যেখানেই আপনি খুশির কোনো মুহূর্ত পাবেন সেটার জন্য খোদাকে ধন্যবাদ দিন, কিন্তু এটা আশা করবেন না যে কালকেও ওই খুশিটা আপনার কাছে থাকবে বা থাকা দরকার। এটা ভাবলেই আপনাকে কষ্ট পেতেই হবে। কেবল বর্তমানে যে খুশির মুহূর্ত আপনার জীবনে আছে সেটাকে মন ভরে বাঁচুন, কে জানে কাল সেটা থাকবে কিনা। সবার প্রতি আপনার কৃতজ্ঞ থাকা দরকার, কারণ যদি আপনার বন্ধু ও আপনার ভালো সময় আপনাকে খুশি দিয়েছে, তাহলে আপনার শত্রু ও খারাপ সময় আপনাকে মজবুত তৈরি করেছে। এই পৃথিবীতে এমন কোনো কিছুই নেই যার জন্য আমরা ধন্যবাদ দিতে পারবো না, কারণ প্রতিটি ঘটনা যা আপনার সঙ্গে ঘটে সেটাই আপনার জীবন তৈরি করে। আজকাল আমরা দেখি যে লোকের কাছে যাই কিছু আছে তারা সেটার জন্য কৃতজ্ঞ নয়, বরং তারা তার পিছনে ছুটে বেড়াচ্ছে যা তার কাছে নেই। কিন্তু নিজের কাছে যাই কিছু আছে তার জন্য প্রথমে খোদাকে ধন্যবাদ দেওয়া দরকার, এবং তারপর যা নেই সেটা পাবার চেষ্টা করা দরকার। আপনি একবার যাই কিছু আপনার কাছে আছে রোজ তার জন্য খোদাকে ধন্যবাদ দেওয়া শুরু করুন, তাহলেই দেখবেন আপনার জীবনে চমৎকার হওয়া শুরু হয়ে যাবে। আর এটা সত্য। একবার একটি গ্রামে একজন মূর্তিকার থাকত। যেহেতু সে মূর্তি তৈরি করতে খুব ভালোবাসত, তাই সারাটা জীবন সে কেবল মূর্তিই তৈরি করেছে। আর এই কারণেই তার মূর্তি তৈরি করার হাত এতটাই সুন্দর হয়ে যায় যে তার তৈরি করা প্রত্যেকটা মূর্তি দেখে বোঝাই যায় না এটা মূর্তি নাকি জীবন্ত। ওই ব্যক্তির তৈরি করা মূর্তি দেখে প্রশংসা না করে কেউ থাকতে পারত না। কেবল ওই গ্রামেই নয়, আশেপাশের সমস্ত গ্রাম ও শহরে তার তৈরি মূর্তির খুব প্রশংসা করত। আর যেমনটা হয়, মানুষ অতিরিক্ত সফল হয়ে গেলে নিজের মধ্যে অহংকার চলে আসে, ঠিক একইভাবে ওই মূর্তিকারের মধ্যেও অহংকার চলে আসে, আর সে নিজেকে সর্বশ্রেষ্ঠ মূর্তিকার মনে করা শুরু করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর সময় চলে আসে। তখন সে মৃত্যু থেকে বাঁচার উপায় খুঁজতে থাকে। সে মনে মনে ভাবে যে কিভাবে নিজেকে যমরাজের হাত থেকে বাঁচাবে, যাতে তার জীবন না নিতে পারে। সবশেষে তার মাথায় একটি বুদ্ধি আসে। সে তার মূর্তি তৈরি করার বুদ্ধিকে কাজে লাগিয়ে 10টি নিজের মূর্তি তৈরি করে, আর 10টি মূর্তি দেখতে একই রকমের হয়। আর ওই মূর্তিগুলোকে দেখে এটা বোঝা কঠিন যে কোনটা আসল আর কোনটা নকল। এরপর মূর্তিকার ওই মূর্তিগুলোর মাঝে গিয়ে বসে পড়ে, আর যখন যমরাজ ওর প্রাণ নেবার জন্য আসে, সেই ঘরে এসে দেখে যে ঘরের মধ্যে 11টা মূর্তি আছে।
প্রত্যেকটা একই রকমের দেখতে। এর মধ্যে মানুষ কোনটা সেটা চেনা খুবই কঠিন। কিন্তু যমরাজ জানত যে এই মূর্তিগুলোর মধ্যেই ওই মূর্তিকার বসে আছে, আর মূর্তিকারের প্রাণ নেবার জন্য তাকে চিনতে পারাটা খুবই প্রয়োজন। প্রকৃতির নিয়ম অনুযায়ী মূর্তিকারের জীবন শেষ হয়ে গেছে। এখন যমরাজ চাইলে সে প্রত্যেকটা মূর্তিকে ভেঙে ওই মূর্তিকারকে খুঁজে বার করতে পারত, কিন্তু যমরাজ শিল্পের অপমান করতে চায়নি। এই কারণেই এই সমস্যার একটি আলাদা সমাধান খুঁজে বার করে। যমরাজ জানত যে মূর্তিকার একজন অহংকারী লোক, তাই আমি যদি তার অহংকারে আঘাত করি তাহলে সে নিশ্চয়ই বেরিয়ে আসবে। এরপর যমদূত বলে যে প্রত্যেকটা মূর্তি সত্যিই অসাধারণ, আর এর কারুকার্য সত্যিই অতুলনীয়, কিন্তু মূর্তিকার একটা ভুল করেছে, আর যদি এখন সে আমার সামনে থাকতো তাহলে আমি তাকে তার এই ভুল সম্পর্কে বলতে পারতাম। নিজের মূর্তির মধ্যে ভুল আছে, এই কথাটি শুনে ওই অহংকারী মূর্তিকারের অহংকার জেগে ওঠে, আর সে বসে থাকতে পারেনি। নিজের জায়গা থেকে উঠে এসে বলে, আমার মূর্তির মধ্যে ভুল আছে? হতেই পারে না, আমার তৈরি মূর্তি সবসময় শ্রেষ্ঠ, এর মধ্যে কোনো ভুল থাকতে পারে না। এটা দেখে যমরাজ হাসা শুরু করে, কারণ তার বুদ্ধি কাজ করে গেছে। এরপর মূর্তিকারকে যমরাজ ধরে নেয় আর বলে, মূর্তি কখনো কথা বলতে পারে না, আর তুমি যে কথা বললে এটাই তোমার দুর্বলতা, কারণ তোমার অহংকারের প্রতি কোনো নিয়ন্ত্রণ নেই। এটা বলেই যমরাজ মূর্তিকারকে ধরে নেয় আর বেঁধে নিয়ে চলে যায়। যদিও ওই মূর্তিগুলোর মধ্যে কোনো ভুল ছিল না, কিন্তু ওই মূর্তিকারের অহংকারের কারণেই তার পতন হয়েছে। তো বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে মানুষের অহংকারই তার পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। তাই আপনি যদি কোনো কাজ অনেক ভালো করতে পারেন তাহলে কখনোই অহংকার করবেন না, কারণ যদি আপনার মধ্যে অহংকার চলে আসে তাহলে আপনার পতন নিশ্চিত। একবার একটি শহরে একজন লোভী মানুষ থাকত। ওনার কাছে অনেক সম্পদ থাকার পরেও ওনার মধ্যে আরও বেশি সম্পদ পাওয়ার লোভ ছিল। একবার ওই শহরে একজন চমৎকারী সন্ন্যাসী আসেন, আর লোভী লোকটি যখন ওই চমৎকারী সন্ন্যাসী সম্পর্কে জানতে পারে তখন সে দ্রুত ওই সন্ন্যাসীর কাছে যায় আর ওই সন্ন্যাসীকে নিজের বাড়িতে আমন্ত্রণ করে। এরপর ওই সন্ন্যাসীর অনেক সেবা করে, আর ওই লোকের সেবাতে সন্তুষ্ট হয়ে ওই সন্ন্যাসী যাওয়ার আগে লোকটিকে 4টি প্রদীপ দেয়, আর ওই 4টে প্রদীপ দিয়ে বলে, যখন তোমার সম্পদের প্রয়োজন হবে তখন প্রথম প্রদীপটাকে জ্বালাবে আর উত্তর দিকে যাওয়া শুরু করবে। যেখানে গিয়ে এই প্রদীপটা নিভে যাবে সেখানকার মাটি গর্ত করবে, সেখানে তুমি অনেক সম্পদ পাবে। এরপর যদি আবার কখনো তোমার সম্পদের প্রয়োজন হয় তাহলে দ্বিতীয় প্রদীপটা জ্বালাবে আর সেটা নিয়ে পশ্চিম দিকে যাওয়া শুরু করবে, আর ততক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ না প্রদীপটা নিভে যায়। আর যেখানে গিয়ে প্রদীপটা নিভে যাবে সেখানকার মাটি গর্ত করবে, তাহলে তুমি অনেক সম্পদ পেয়ে যাবে। এরপরেও যদি তোমার সম্পদের প্রয়োজন হয় তৃতীয় প্রদীপটাকে জ্বালিয়ে তুমি দক্ষিণ দিকে যাওয়া শুরু করবে, আর যেখানে গিয়ে প্রদীপটা নিভে যাবে সেখানকার মাটি খোঁড়া শুরু করবে, সেখানে তুমি অনেক সম্পদ পেয়ে যাবে। সবশেষে তোমার কাছে একটা প্রদীপ থাকবে এবং একটা দিক থেকে যাবে, কিন্তু কখনোই ওই প্রদীপটাকে জ্বালাবে না আর তুমি কখনোই ওই দিকে যাবে না। এটা বলেই ওই সন্ন্যাসী ওই ব্যক্তির বাড়ি থেকে চলে যায়। সন্ন্যাসী যাওয়ার সাথে সাথে ওই লোভী ব্যক্তিটি প্রথম প্রদীপটা জ্বালায় এবং সম্পদের খোঁজে উত্তর দিকে যাওয়া শুরু করে, আর সবশেষে একটি জঙ্গলের মধ্যে গিয়ে প্রদীপটা নিভে যায়। সেখানকার মাটিতে গর্ত করে ওই লোভী লোকটি একটি কলসি পায়। সেই কলসির ভিতরে অনেক স্বর্ণ মুদ্রা ছিল। এরপর ওই লোভী লোকটা ভাবে, আগে 2 দিকের সম্পদই নিয়ে আসি, তারপরে একসাথে সবকিছুকে বাড়ি নিয়ে যাব। আর এটা ভেবেই সে কলসিটিকে ওই গর্তেই রেখে দিয়ে দ্বিতীয় প্রদীপটাকে জ্বালায় আর পশ্চিম দিকে যাওয়া শুরু করে, আর একটি ফাঁকা জায়গায় গিয়ে প্রদীপটা নিভে যায়। এরপরে লোভী লোকটি সেখানে গর্ত করা শুরু করে, আর সেখানে একটি সিন্ধুক পায়। সেই সিন্ধুকের মধ্যে অনেক স্বর্ণ মুদ্রা ছিল। এরপর লোভী মানুষটি ওই সিন্ধুকটাকেও পরে নিয়ে যাব বলে ওই গর্তেই রেখে দেয়। এরপর সে তৃতীয় প্রদীপটা জ্বালায় আর দক্ষিণ দিকে যাওয়া শুরু করে, আর ওই প্রদীপটা একটি গাছের নিচে গিয়ে নিভে যায়। আর সেখানকার মাটি গর্ত করার পরে ওই লোভী ব্যক্তিটি একটি ঘড়া পায়, যার মধ্যে অনেক হিরে ছিল। এত সম্পদ পাবার পরে ওই লোভী ব্যক্তিটি খুশি তো হয়েছিল, কিন্তু তার মধ্যে লোভ আরও বেশি বেড়ে যায়। এরপর সে মনে মনে ভাবে যে তার কাছে যে প্রদীপটা আছে সেটা জ্বালিয়ে পূর্ব দিকে একবার যাওয়া দরকার। ও হতে পারে ওই দিকে আরও বেশি সম্পদ আছে যা আমাকে ওই সন্ন্যাসী বলতে চায় না, তাই আমার অবশ্যই ওখানে যাওয়া দরকার আর ওখানকার সমস্ত সম্পদ আমার নিয়ে আসা দরকার, তাহলেই আমি এই শহরের সবথেকে ধনী লোক হয়ে যাব। এরপর ওই লোভী ব্যক্তিটি শেষ প্রদীপটাকে জ্বালায় আর পূর্ব দিকে যাওয়া শুরু করে।
যেতে যেতে সবশেষে একটি মহলের সামনে গিয়ে পৌঁছায়, আর ওই মহলের সামনে গিয়েই প্রদীপটা নিভে যায়। মহলটা অনেক পুরনো ছিল। লোভী লোকটি মহলের ভিতরে গিয়ে প্রবেশ করে আর মহলের মধ্যে সম্পদ খোঁজা শুরু করে। একটি ঘরে গিয়ে দেখতে পায় সেই ঘরের মধ্যে অনেক হিরে পড়ে রয়েছে। এটা দেখে ওই লোকটি অবাক হয়ে যায়। আর অন্য একটি ঘরে গিয়ে দেখে সেখানে অনেক সোনা পড়ে আছে। আর পরের ঘরের সামনে গিয়ে দেখে যে ভিতর থেকে একটি জাঁতা ঘোরানোর আওয়াজ আসছে। ঘর খুলে দেখে যে একটি বৃদ্ধ লোক জাঁতা ঘোরাচ্ছে। এরপর লোভী ব্যক্তি ওই বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করে, আপনি এখানে কিভাবে পৌঁছেছেন, আমাকে একটু বলবেন? তখন ওই বৃদ্ধ লোকটি বলে, তুমি কি একটু এই জাঁতাটা ঘোরাবে? তাহলে আমি একটু শান্ত হয়ে সমস্ত কথা বলতাম, যে আমি এখানে কিভাবে এসেছি আর আমি এখানে কি কি পেয়েছি। এরপর লোভী ব্যক্তিটি ভাবে, যদি এনার কাছ থেকে জানা যায় যে এই মহলের মধ্যে আর কোথায় কোথায় ধনসম্পদ লোকানো আছে, তাহলে সেটা তো ভালোই হবে। আর এটা ভেবেই ওই লোকটি জাঁতা ঘোরানো শুরু করে। এরপর বৃদ্ধ লোকটি সেখান থেকে উঠে আসে আর জোরে জোরে হাসা শুরু করে। আর ওই বৃদ্ধ লোকটাকে হাসতে দেখে এই লোভী ব্যক্তি জিজ্ঞেস করে, আপনি এমনভাবে কেন হাসছেন? এটা বলেই জাঁতা ঘোরানো বন্ধ করতে যায়। আর তখন বৃদ্ধ লোকটা বলে যে ভুল করেও এই জাঁতা ঘোরানো বন্ধ করো না। এখন থেকে এই সমস্ত মহল তোমার, আর এই মহলে যা কিছু আছে সব তোমার, আর এই জাঁতাটাও তোমার, যা তোমাকে সবসময় ঘোরাতে হবে। কারণ এই জাঁতা একবার বন্ধ হয়ে গেলেই এই মহলটা ভেঙে পড়ে যাবে, আর তুমি এই মহলের মধ্যে চাপা পড়ে মরে যাবে। এরপর বৃদ্ধ লোকটি আরও বলে, আমিও ওই সন্ন্যাসীর কথা না শুনে লোভের বশে এখানে চলে আসি, আর তখন থেকেই আমি এই জাঁতা ঘোরাচ্ছি। আমার সম্পূর্ণ জীবনটা এই জাঁতা ঘোরাতে ঘোরাতেই কেটে গেছে। এই বলে ওই বৃদ্ধ লোকটি সেখান থেকে যাওয়া শুরু করে। এরপর লোভী লোকটি বলে, এটা তো বলে যান যে এই জাঁতা থেকে আমি কিভাবে মুক্তি পাব। তখন ওই বৃদ্ধ লোকটি বলে, যতক্ষণ তোমার আর আমার মতো কোনো লোভী লোক এখানে না আসবে, ততদিন তুমি এই জাঁতা চালানো থেকে মুক্তি পাবে না। এটা বলেই বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে যায়, আর ওই লোভী লোকটি আফসোস করা শুরু করে। তো বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে অতিরিক্ত লোভ ভালো নয়। অতিরিক্ত লোভ আপনার জীবনে সমস্যা বয়ে নিয়ে আসতে পারে। তাই আপনার কাছে যা আছে সেটা নিয়েই খুশি থাকা শিখুন, অতিরিক্ত লোভ করবেন না। সবশেষে একটা কথা মনে রাখবেন, লোভেই পাপ আর পাপেই মৃত্যু। একবার একটি ক্লাসরুমে শিক্ষক পড়াচ্ছিলেন। তখনই সেই ক্লাসের দুটো ছাত্র একে অপরের সঙ্গে ঝগড়া করা শুরু করে। আর ওই ছাত্রদের ঝগড়া দেখে শিক্ষক জিজ্ঞেস করে, তোমরা দুজন ঝগড়া কেন করছো? তখন প্রথম স্টুডেন্টটি বলে যে স্যার, এ তো আমার কথা শুনতেই চাইছে না, এ কেবল নিজের কথা ধরেই বসে আছে। এরপর অপর ছাত্রটি বলে যে স্যার, আমি ওর কথা কেন শুনবো, কারণ ও যা বলছে সেটা ভুল, তাই আমি ওর কথা কেন শুনবো। এরপর তারা দুজনে আবার ঝগড়া করা শুরু করে। দুজনের ঝগড়াকে শান্ত করার জন্য শিক্ষক দুজনকে নিজের কাছে ডেকে পাঠায় আর দুটো ছাত্রকেই টেবিলের দুই দিকে দাঁড়াতে বলে। এরপর শিক্ষক একটি বড় বল নিয়ে টেবিলের উপরে রাখে আর ছাত্র দুটোকে বলে যে এই বলটাকে ভালো করে দেখে বলো যে এটা কি রঙের বল। তখন প্রথম ছাত্রটা বলে, স্যার, এটা তো সাদা রঙের বল। আর দ্বিতীয় ছাত্রটা বলে, না স্যার, এটা তো কালো রঙের বল। আর দুজনের উত্তর একে অপরের থেকে আলাদা ছিল, আর দুজনেই নিজের উত্তর নিয়ে জেদ ধরে বসেছিল। আর দুজনের মধ্যে আবার তর্ক শুরু হয়ে যায়। এরপর শিক্ষক দুজনকেই শান্ত করে আর বলে, তোমরা একে অপরের জায়গা পরিবর্তন করো, অর্থাৎ তুমি এদিকে এসো আর তুমি ওর দিকে যাও। এবার তোমরা পুনরায় বলটাকে দেখে বলো এটা কোন রঙের। এবারও দুটো ছাত্রের উত্তর একে অপরের থেকে আলাদা ছিল। এবার প্রথম ছাত্রটি বলে যে বলের রং কালো, আর দ্বিতীয় ছাত্রটা বলে যে বলের রং সাদা। কিন্তু এবার ছাত্র দুটো নিজের উত্তরেই অবাক হয়ে গেছিল। এরপরে শিক্ষক দুজনকে বলে, এই যে বলটা দেখতে পাচ্ছ, এটা দুটো রং দিয়ে তৈরি। এটা একদিক থেকে সাদা দেখতে পাওয়া যায় আর অপর দিক থেকে এটা কালো দেখতে পাওয়া যায়। তোমাদের দুজনের উত্তরই সঠিক, কেবল পার্থক্য হলো তোমাদের দেখার জায়গা। অর্থাৎ তোমরা এই বলটাকে যে দিক থেকে দেখেছ এর রং ঠিক তোমাদের সেরকমই মনে হয়েছে। একই রকমভাবে আমাদের জীবনেও হয়। যে কোনো জিনিস, যে কোনো পরিস্থিতি বা যে কোনো সমস্যাকে প্রতিটা মানুষ আলাদা আলাদাভাবে দেখতে পারে। এটা গুরুত্বপূর্ণ নয় যে সবাই সেই সমস্যাকে একইভাবে দেখবে, এটা কেবল চিন্তার পার্থক্য। এমন মুহূর্তে আমাদের তর্ক করা উচিত নয়, বরং সামনের জন পরিস্থিতিকে কিভাবে দেখছে আমাদেরকে সেভাবে দেখার চেষ্টা করা উচিত। তবেই আমরা সামনের জনের কথাকে ভালোভাবে বুঝতে পারবো এবং আমাদের নিজের কথাকে ভালোভাবে বোঝাতে পারবো। এরপরে ছাত্র দুটো শিক্ষকের কথা বুঝতে পারে আর দুজনেই নিজেদের ঝগড়া ভুলে একে অপরকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা,
ছোট্ট এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে কোনো একটি পরিস্থিতিকে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদাভাবে দেখতে পারে, আর যে কোনো পরিস্থিতিকে সঠিকভাবে না জেনে না বুঝে আমাদের মতামত দেওয়া উচিত নয়, আর সেটা নিয়ে আমাদের জেদ ধরে বসে থাকা উচিত নয়। এমনটা করলে তর্কের সৃষ্টি হবে, যা সবশেষে আমাদের সম্পর্ককে নষ্ট করে দেবে। তাই যে কোনো পরিস্থিতিতে নিজের মতামত দেবার আগে সেই পরিস্থিতিটাকে ভালোভাবে জানার চেষ্টা করুন। আর যদি দেখা যায় দুজনের মধ্যে মতের পার্থক্য তৈরি হচ্ছে, তাহলে সামনের জন কিভাবে পরিস্থিতিটা দেখছে সেটা বোঝার চেষ্টা করুন, যাতে তর্ক নয় বরং একটা ভালো সম্পর্ক তৈরি হয়। অনেক পুরনো দিনের কথা, একবার একটি রাজ্যে রাজা রাজত্ব করত। ওই রাজ্যে কোনো কিছুরই অভাব ছিল না। ওই রাজ্যের রাজা এবং প্রজা সবাই অনেক খুশিতে জীবনযাপন করছিল। কিন্তু হঠাৎ করে একটি বছরে ভয়ানক খরা হয়, আর বৃষ্টি না হবার কারণে সমস্ত ফসল শুকিয়ে যায়। আর এমন পরিস্থিতিতে কোনো চাষি খাজনা দিতে পারেনি, আর খাজনা না পাবার কারণে রাজার যে সম্পত্তি সেটা অনেক কমে যায়, রাজকোষ খালি হয়ে যায়। এটা দেখে রাজা অনেক চিন্তায় পড়ে যায়। রাজা সবসময় এটাই ভাবত যে এই রাজ্যের খরচ কিভাবে চলবে। এক বছর পর সব পরিস্থিতি ঠিক হওয়া শুরু হয়, পুনরায় বৃষ্টি হয়, ফসলও ভালোই হয়। কিন্তু রাজার মন থেকে ওই চিন্তাটা যাচ্ছিল না। রাজার মনে সবসময় একটা কথাই চলতো যে যদি রাজ্যে পুনরায় খরা হয় তাহলে কি হবে। এছাড়াও রাজা চিন্তা করে, পাশের রাজ্যের রাজা যদি আক্রমণ করে, মন্ত্রী তো সবসময় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যদি সে আমার কোনো ক্ষতি করে দেয়, যদি সে বিশ্বাসঘাতকতা করে। আর এই সব কিছু ভেবেই রাজা রাতে ঘুমাতে পারত না, খেতে পারত না, শান্তিতে বসতে পারত না। রাজা সবসময় অনেক বেশি চিন্তায় থাকত। কিন্তু যখনই রাজা ওনার বাড়ির মালিককে দেখতেন তখন একটু অবাক হয়ে যেতেন, কারণ ওই বাগানের মালিক সারাদিন পরিশ্রম করার পরে সন্ধ্যের সময় দুটো শুকনো রুটি খেয়ে গাছের নিচে শান্তিতে ঘুমিয়ে পড়ত। এটা দেখে রাজার অনেক হিংসে হতো, আর মনে মনে ভাবত যে ওর কাছে কিছুই নেই, তারপরেও কত শান্তিতে আছে, আর আমার কাছে এত কিছু থাকার পরেও আমার মনে কোনো শান্তি নেই। আর এরপর একদিন রাজার দরবারে একজন সাধু আসেন। রাজা ওই সাধুকে ওনার সমস্ত সমস্যা খুলে বলে, আর ওই সমস্যা থেকে মুক্তির উপায় জিজ্ঞেস করে। এরপরে সাধু রাজার সমস্যাটা বুঝতে পারে। এরপর সাধু বলে, তুমি চিন্তা করো না, এই রাজত্বই তোমার চিন্তার কারণ। তুমি তোমার সমস্ত রাজত্ব তোমার সন্তানকে দিয়ে দাও এবং নিজেকে চিন্তামুক্ত করো। এরপর রাজা বলে, কিন্তু আমার সন্তানের বয়স তো মাত্র 5 বছর, সে কিভাবে এত বড় রাজ্যকে সামলাবে? এরপর সাধু বলে, তাহলে একটা কাজ করো, তুমি তোমার সমস্ত রাজ্য ও সমস্ত দায়িত্ব আমাকে দিয়ে দাও। এরপরে রাজা রাজি হয়ে যায়। রাজা তার সমস্ত রাজ্য ও রাজ্যের সমস্ত দায়িত্ব সাধুকে দিয়ে দেয়। এরপরে সাধু বলে, তুমি এখন কি করবে? রাজা বলে, আমি ভাবছি ছোট কোনো ব্যবসা করে নেব। এরপরে সাধু বলে, কিন্তু তার জন্য তো অর্থের প্রয়োজন, সেটা তুমি কোথায় পাবে? এখন তো এই সমস্ত রাজ্য আমার, রাজ্যের সমস্ত সম্পদ আমার, এর উপরে আমারই অধিকার। এরপরে রাজা বলে, তাহলে আমি কোনো চাকরি করব। এরপরে সাধু বলে, এটা তুমি করতেই পারো, কিন্তু তুমি যদি চাকরি করতে চাও তাহলে তোমাকে অন্য কোথাও যাবার দরকার নেই, এখানেই চাকরি করো। আমি তো সাধু, আমি আমার ওই ছোট্ট কুঠিরেই থাকব। তুমি এই রাজমহলে থেকে আমার পক্ষ থেকে এই রাজ্যকে পরিচালনা করো, আর রাজ্যের ভবিষ্যৎ নিয়ে তোমাকে কোনো কিছু ভাবতে হবে না, সেটা আমিই ভাবব। এরপর রাজা সাধুর কথা মেনে নেয়, আর সে চাকরি করা শুরু করে, আর নতুন করে এই রাজ্যের সমস্ত দায়িত্ব পালন করা শুরু করে। সাধু তার কুঠিরে ফিরে যায়। কিছুদিন পরে সাধু পুনরায় রাজমহলে আসে, আর রাজাকে জিজ্ঞেস করে, এখন বলো, এখন কি তোমার খিদে পায়? এখন কি রাতে তোমার ঘুম হয়? রাজা বলে, বাবা, এখন তো আমি অনেক তৃপ্তি করে খাই এবং অনেক শান্তিতেও ঘুমাই, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আগেও আমি এই রাজ্যকে পরিচালনা করতাম, আর এখনও সেই রাজ্যকেই পরিচালনা করছি, তাহলে পরিবর্তনটা কিভাবে হলো? এটা আমি ঠিক বুঝতে পারছি না। এরপর ওই সাধু একটু হাসে আর বলে, আগে তুমি তোমার কাজকে বোঝা মনে করতে, আর সেই বোঝাকে সবসময় নিজের মাথায় করে বয়ে নিয়ে বেড়াতে। কিন্তু যখন তুমি তোমার রাজ্য আমাকে দিয়ে দিয়েছিলে, তারপর থেকে আমার চাকরি করছো, অর্থাৎ এখন তুমি কেবল তোমার দায়িত্ব পালন করছো, কোনো অতিরিক্ত চিন্তা করছো না, আর এই কারণেই এখন তোমার মনে অনেক শান্তি আছে। তো বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি, জীবনে আমরা যে কাজই করি না কেন সেটা আমাদের কর্তব্য ও দায়িত্ব মনে করে করা দরকার, বোঝা মনে করে নয়। আর এটাই অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পাবার একমাত্র উপায়। আজকের গল্পটি হলো দুটো ব্যাঙের।
যার মধ্যে একজন পাতলা ও একজন অনেক মোটা ছিল। দুজনেই জঙ্গলের মধ্যে ছোট্ট একটি পুকুরে থাকত। দুজনেই ছোট থেকে একসঙ্গে ছিল, আর দুজনেই একসঙ্গে খেলা করে বড় হয়েছে। এরা দুজনেই সারাদিন ওই পুকুরের জলে খেলা করত, গল্প করত, অনেক আনন্দ করত। আর দুজনেই ওই পুকুরের চারপাশে গিয়ে ঘুরে বেড়াতো। আর একদিন দুজন এইভাবে ঘুরে বেড়াচ্ছিল, আর এরা জঙ্গলের বাইরে একটি গ্রামের কাছে চলে আসে। সেখানে তারা দেখে যে একটি লোক গরুর দুধ বার করছে। ওই ব্যাঙগুলো এর আগে কখনোই এইরকমভাবে দুধ বার করতে দেখেনি। এরপর ওই লোকটি দুধ বার করার পরে সেটাকে একটি বালতিতে রেখে দেয়। এরা দুইজনই ওই বালতির দুধ দেখে অনেক আশ্চর্য হয়, কারণ এর আগে এরা কখনোই এমন জল দেখেনি। এরা সবসময় কেবলই জঙ্গলের মধ্যে থাকা পুকুরের নোংরা জল দেখেছে। এরা কিছুক্ষণ চিন্তা করার পরে দুইজন সিদ্ধান্ত নেয় যে হয়তো এই সাদা জলে সাঁতার কাটার মজাই আলাদা হবে। এটা ভেবেই দুইজনে একসঙ্গে ওই বালতির মধ্যে লাফ দেয়। এরপর এরা দেখে যে সত্যিই জল অনেক সুন্দর। এত সুন্দর জল তারা আগে কখনোই দেখেনি। আর দুজনেই মজা করতে অনেক বেশি ভালোবাসত, তাই তারা ওই বালতির মধ্যেই মস্তি করা শুরু করে। অনেকক্ষণ ধরে তারা দুজনেই ওই বালতির দুধের মধ্যে মজা করে। এরপর মোটা ব্যাঙটি বলে যে চল ভাই, আমাদের ফিরে যাওয়া দরকার, আমরা জঙ্গলে ফিরে যাই। এরপর ওই পাতলা ব্যাঙটি বলে ঠিকই বলেছিস, চল আমরা ফিরে যাই। এরপর দুটো ব্যাঙ বালতির বাইরে লাফ দেওয়ার চেষ্টা করে, কিন্তু বালতিটা অনেক বড় ছিল, আর এই কারণেই তারা লাফ দিতে পারছিল না। এরপরেও তারা বালতি থেকে বাইর হবার জন্য বারবার চেষ্টা করতে থাকে, কিন্তু বারবার তারা নিচে পড়ে যায়। এভাবেই তারা দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই তারা বালতির বাইরে আসতে পারছিল না। এরপর ওই পাতলা ব্যাঙটি বলে যে দেখ ভাই, আমাদেরকে তো এই বালতি থেকে বাইরে বার হতেই হবে, তাই আমাদের চেষ্টা করে যেতে হবে। যদিও আমরা অনেকবার চেষ্টা করেছি, তাই আমার মনে হয় না যে আমরা নিজেই বালতির বাইরে যেতে পারবো, কারণ বালতিটা অনেক বড়। তাই আমরা একটা কাজ করি, আমরা দুজনেই এখানে সাঁতার কাটতে থাকি। যদি আমরা এভাবেই সাঁতার কাটতে থাকি, তাহলে কিছুক্ষণের মধ্যে কেউ না কেউ এসে এই বালতি থেকে আমাদেরকে বার করে দেবে। এরপরে মোটা ব্যাঙটি ওই পাতলা ব্যাঙের কথাটি মেনে নেয়, আর দুজনেই বালতির মধ্যে সাঁতার কাটা শুরু করে। 1 ঘন্টা পার হয়ে যায়, 2 ঘন্টা পার হয়ে যায়, 3 ঘন্টা পার হয়ে যায়। তারা সাঁতার কাটতেই থাকে, কিন্তু কেউ এসে তাদেরকে বালতির বাইরে বার করেনি। এরপর যে মোটা ব্যাঙটি ছিল, সে সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে যায় আর বলে ভাই, আমি আর সাঁতার কাটতে পারবো না। কয়েক ঘন্টা থেকে আমি সাঁতার কাটছি, আমি ক্লান্ত হয়ে গেছি। এরপর পাতলা ব্যাঙটি বলে যে দেখ ভাই, যদি তুই সাঁতার কাটা বন্ধ করে দিস, তাহলে তুই ডুবে যাবি, আর কিছুক্ষণের মধ্যেই তুই মারাও যাবি, আর আমি তোকে হারাতে চাই না। এরপরে ওই মোটা ব্যাঙটি আরও কিছুক্ষণ সাঁতার কাটে, আর তারপরে বলে যে ভাই, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না। আমরা দুজনেই ছোটবেলা থেকে একসঙ্গে থেকেছি, আমরা দুজন অনেক মস্তি করেছি, কিন্তু আমার মনে হয় আজ সব কিছু শেষ হয়ে যাবে। এটাই হয়তো আমাদের শেষ দেখা, আর এটাই আমার জীবনের শেষ দিন। আমি আর পরিশ্রম করতে পারছি না, আমি আর সাঁতার কাটতে পারছি না, আর এখন হয়তো আমি সত্যিই ডুবে মারা যাব। এরপরে ওই পাতলা ব্যাঙটির চোখের সামনে মোটা ব্যাঙটি ওই দুধের মধ্যে ডুবে মারা যায়। এই সব কিছু দেখে ওই পাতলা ব্যাঙটি আরও দ্রুত তার পা চালানো শুরু করে। পাতলা ব্যাঙটির মধ্যে একটা জেদ চলে আসে। সে ভাবে যেভাবেই হোক আমাকে এই বালতির বাইরে বেরিয়ে যেতেই হবে, আমি হার মানব না। আর যদি আমিও হার মেনে নিই, তাহলে আমাকেও মরতে হবে। পাতলা ব্যাঙটির চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু সে আরও জোরে জোরে সাঁতার কাটছিল। আর যেমনটা আমরা জানি, দীর্ঘক্ষণ ধরে ওই দুধের মধ্যে সাঁতার কাটার কারণে দুধটা জমতে শুরু করে, আর দুধটা একটু শক্ত হয়ে যায়। এরপর পাতলা ব্যাঙটি দেখে যে দুধটা অনেক শক্ত হয়ে গেছে। এরপর পাতলা ব্যাঙটি ওই শক্ত দুধের ওপরে বসে জোরে একটি লাফ দেয়, আর বালতির বাইরে চলে আসে। আর বালতির বাইরে আসার পরে সে কিছুক্ষণ বুঝতেই পারছিল না যে আজ তার সঙ্গে কি কি হয়েছে। তার সবথেকে প্রিয় বন্ধু তার চোখের সামনে কিভাবে ডুবে মারা গেছে। আর ওর বন্ধু এই কারণে মারা গেছে কারণ সে হার মেনে নিয়েছিল। আর যদি সে আরও কিছুক্ষণ আমার সঙ্গে সাঁতার কাটত, হার না মেনে নিত, তাহলে আজ হয়তো আমার বন্ধুটা বেঁচে থাকত, এখন সেও বালতির বাইরে চলে আসতো। বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে দুধ একটা সময় পর দই অবশ্যই হবে, কিন্তু তাতে সময় লাগে। আর আমরা যদি সেই সময়ের আগেই হার মেনে নিই, তাহলে আমরা ওই ব্যাঙটির মতোই মারা যাব। হতে পারে আপনি আপনার জীবনে এখনো পর্যন্ত সেই সব কিছু পাননি যা আপনি পেতে চান, কিন্তু বিশ্বাস করুন, জীবনে সব কিছু সেই পাবে যে কখনোই হার মানবে না।
এটাও হতে পারে যে আপনি সেই সব কিছু পাবেন না যা আপনি পেতে চান, কিন্তু আপনার মনের মধ্যে থেকে ওই শান্তিটা কেউ কেড়ে নিতে পারবে না যে আপনি ওই জিনিসটা পাবার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। আর আপনি যদি হার মেনে নেন তাহলে আপনাকে সারা জীবন আফসোস করতে হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা তখন হারি না যখন লোক আমাদেরকে বলে যে তুই হেরে গেছিস, বরং আমরা তখন হেরে যাই যখন আমরা নিজেই হার মেনে নিই। একবার একটি বৌদ্ধ সন্ন্যাসী একটি জঙ্গলের ধারে নিজের একটি ঘর তৈরি করে থাকা শুরু করে। আর একদিন যখন ওই সন্ন্যাসী ধ্যান করছিল, তখন একটি যুবক ছেলে ওই সন্ন্যাসীর কাছে আসে আর সন্ন্যাসীকে জিজ্ঞেস করে যে, বাবা, আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। এরপরে সন্ন্যাসী বলে, বলো, কি জানতে চাও? এরপরে ওই ছেলেটি বলে, আমি খুশি এবং চিন্তামুক্ত জীবনে কিভাবে বাঁচতে পারবো। এটা শোনার পরে ওই বৌদ্ধ সন্ন্যাসী ছেলেটিকে বলে, তুমি আমার পিছনে পিছনে এসো। এরপরে ওই বৌদ্ধ সন্ন্যাসী জঙ্গলের দিকে যাওয়া শুরু করে, আর ওই ছেলেটিও সন্ন্যাসীর পিছনে পিছনে যাওয়া শুরু করে। কিছু দূর যাবার পরে রাস্তাতে একটি সুন্দর গোল পাথর দেখতে পায়। এরপরে সন্ন্যাসী ওই ছেলেটিকে বলে যে, এই পাথরটিকে তুমি তুলে নাও। এরপরে ওই ছেলেটি পাথরটা তুলে নেয় আর পুনরায় ওই সন্ন্যাসীর পিছনে পিছনে যাওয়া শুরু করে। কিছু দূর যাবার পরে ওই পাথরটির কারণে ছেলেটির হাতে ব্যথা হতে শুরু করে, কিন্তু তারপরেও ছেলেটি কোনো কথা না বলে পাথরটিকে নিয়েই জঙ্গলের মধ্যে যাওয়া শুরু করে। কিছুক্ষণ পর যখন ব্যথাটা অতিরিক্ত হয়ে যায়, যখন ওই কষ্টটা ছেলেটি সহ্য করতে পারছিল না, তখন ছেলেটি ওই সন্ন্যাসীকে বলে যে, এই পাথরটিকে আমি আর আগে নিয়ে যেতে পারবো না, কারণ এই পাথরটার কারণে আমার হাতে অনেক ব্যথা হয়েছে। এটা শোনার পরে ওই সন্ন্যাসী বলে, ঠিক আছে, তুমি পাথরটিকে নিচে রেখে দাও। এরপরে ছেলেটি ওই পাথরটা নিচে রেখে দেয়। এখন ছেলেটি অনেক আরাম অনুভব করে, অনেক খুশি অনুভব করে, কিন্তু তারপরেও ওই সন্ন্যাসীর জঙ্গলের ভিতরে যাওয়া শুরু করে। ছেলেটাও পিছন পিছনে যায়। আর কিছু দূর যাবার পরে ওই সন্ন্যাসী ছেলেটিকে জিজ্ঞেস করে, পাথরটা ফেলে দেবার পরে এখন তুমি কী রকমের অনুভব করছো? এরপর ছেলেটি বলে, এখন আমি অনেক ভালো অনুভব করছি। ওই পাথরটি ফেলে দেওয়ার পরে আমি অনেক আরাম পেয়েছি, আর এখন আমার হাতেও কোনো ব্যথা নেই। এটা শোনার পরে ওই সন্ন্যাসী ওখানেই দাঁড়িয়ে যায় আর ছেলেটিকে বলে, এটাই হলো জীবনে খুশি থাকার উপায়, এভাবেই তুমি সারা জীবন খুশি খুশি বাঁচতে পারবে। এরপরে ছেলেটি সন্ন্যাসীকে বলে, কিন্তু বাবা, আমি তো কোনো কিছুই বুঝতে পারিনি, আমাকে একটু ভালোভাবে বুঝিয়ে দিন। এটা শোনার পরে ওই সন্ন্যাসী একটু হাসে আর বলে, তুমি তোমার চারপাশের সমস্ত মানুষকে দেখো, প্রত্যেকটা মানুষ হাজার রকমের চিন্তার পাথর সবসময় নিজের মাথায় ও মনের মধ্যে নিয়ে চলাফেরা করে, আর যত সময় পার হয় এই বোঝাটা আরও বেশি বাড়তে থাকে। তাহলে এখন তুমিই বলো, ওই মানুষগুলো কিভাবে খুশিতে থাকবে? আর এখন যদি তুমি খুশিতে থাকতে চাও, তাহলে তোমার মন এবং মাথা থেকে ওই সমস্ত চিন্তা নামক পাথরকে নামিয়ে ফেলতে হবে, যা তোমাকে দুঃখ দেয়, কষ্ট দেয়। এরপরে ছেলেটি ওই সন্ন্যাসীর কথা বুঝতে পারে। এরপরে ছেলেটি ওই সন্ন্যাসীকে ধন্যবাদ জানায় এবং ওখান থেকে চলে যায়। বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি, যদি আমরা আমাদের জীবনকে একটু মনোযোগ দিয়ে দেখি, তাহলে আমাদের জীবনটা ওই ছেলেটির মতোই। ওই ছেলেটি তো কেবলমাত্র একটি পাথর নিয়ে হাঁটছিল, আর একটি পাথরই ওই ছেলেটিকে কতটা কষ্ট দিয়েছে। কিন্তু আমরা না জানি আমাদের ভিতরে এমন কত পাথর উঠিয়ে রেখেছি, যেমন চিন্তার পাথর, মন খারাপের পাথর, খারাপ অভ্যেসের পাথর, আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবার পাথর। এগুলো তো কিছু উদাহরণ মাত্র, না জানি এমন কত পাথর আমরা আমাদের ভিতরে নিয়ে চলছি, আর এই বোঝাটা সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে। আর এরপরে আমরা অভিযোগ করি যে আমরা খুশিতে নেই। যতক্ষণ পর্যন্ত আমাদের মনে এই সমস্ত পাথরগুলো থাকবে, যতক্ষণ পর্যন্ত এই পাথরগুলোকে আমরা নিজের মধ্যে থেকে বার করে ফেলে না দেব, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই খুশিতে থাকতে পারবো না। আর এই সমস্ত পাথরগুলোকে যদি আমরা আমাদের ভিতর থেকে ফেলে না দিই, তাহলে আমাদের জীবনে কেবল দুঃখ এবং কষ্টই থাকবে। আর আমাদের মধ্যে বেশিরভাগ লোক এটাই করে থাকে, কারণ বেশিরভাগ লোক কখনোই তাদের মন থেকে এই চিন্তার পাথরকে সরাতে পারে না, আর এরা একটি অশান্ত জীবনে বেঁচে থেকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যায়। তাই আমরা যদি খুশিতে ভরা জীবন পেতে চাই, তাহলে আমাদের ওই পাথরগুলোকে নিজের ভিতর থেকে বার করে ফেলে দিতে হবে এবং নিজেকে হালকা করতে হবে। একটা কথা মনে রাখবেন, চিন্তা করে কোনো কিছু পরিবর্তন হয় না, যা কিছু হবার সেটা কেবলমাত্র আমাদের চেষ্টা এবং আমাদের কাজের দ্বারাই হয়। তাই সবসময় কাজ করার মানুষ তৈরি হন, চিন্তা করার নয়। আর আপনার জীবনে যত খারাপ চিন্তা আছে, খারাপ স্মৃতি আছে, সেই সমস্ত বোঝাগুলোকে আপনার ভিতর থেকে বার করে ফেলে দিন। আর এটা যদি আপনি করতে পারেন, তাহলেই আপনি একটি সুন্দর খুশিতে ভরা জীবন পাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।